আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের নতুন যে বাজেটটা প্রণয়ন করা হচ্ছে, সেই বাজেটে আয়কর আইন বা ইনকাম ট্যাক্স নিয়ে যেই প্রপোজালটা দেয়া হয়েছে সেটা নিয়ে। তো এই ভিডিওতে আমি মূলত আগের বছরের বা গত বছর আমরা যে ট্যাক্সটা দিয়েছি সেটার সাথে নতুন যে ট্যাক্স আইন করা হচ্ছে সেইটার একটা কম্প্যারিজন করে দেখাবো যে কত পার্সেন্ট ট্যাক্স আসলে বাড়তেছে এবং সেটা মধ্যবিত্তের জন্য কেমন বা বাকিদের জন্য কেমন। তো এই ভিডিওতে যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেটা সংশোধন করে নেয়ার জন্য। যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে আমরা একটা নিউজে আসি। নিউজটা ডেইলি স্টারের। এখানে লিংক দেখতে পাচ্ছেন দ্য ডেইলি স্টার ডট নেট বা এই যে ডেইলি স্টার নিউজ। সো ডেইলি স্টার আসলে এটা টাইটেল দিচ্ছে দ্য ট্যাক্স রেজিম মে নিউ ট্যাক্স রেজিম মে হিট মিডল ক্লাস হার্ডেস্ট। দ্যাট মিনস মধ্যবিত্তদেরকে নতুন ট্যাক্স রেজিমটা সবচেয়ে হার্ডেস্ট ভাবে হিট করতে পারে বা তাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। তো এখানে মেইনলি আসলে তারা যেটা বলেছে যে ৳২৫,০০০ ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড বেড়েছে। আর ইনভেস্টমেন্ট রিবেট বেনিফিট আসলে ১৫% থেকে 10% এ কমিয়ে নিয়ে আসা হয়েছে। এটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। আমি একটা শীট তৈরি করেছি। এই শীটের থ্রুতে আমি আপনাদেরকে দেখাবো যে আগের ট্যাক্সে আ সার্টেন অ্যামাউন্ট অফ ইনকামে কেমন ট্যাক্স আসতো আর নতুন রুলস এ কেমন আসবে সেটা কত পার্সেন্ট বেড়েছে সেটা আমি এখানে দেখাবো। তো মূলত এইখানে জাস্ট আমি যাদের স্যালারিড ইনকাম তাদের ক্ষেত্রেই আসলে হিসাবটা দেখাচ্ছি। ব্যবসায়ী বা বাকিদের ক্ষেত্রে দেখাচ্ছি না। সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন। সো এখানে আমরা মান্থলি স্যালারি দিব। দেন ১২ মাসের স্যালারিটা অটো হিসাব হবে। আর একটা বোনাস আমি ধরেছি ২ ঈদে মিলিয়ে ১ মাসের স্যালারির সমান মানে 50% করে 100% বোনাস পায়। আ সো টোটাল আসলে ১৩ মাসের আ সেলারি এইখানে টোটাল অ্যানুয়াল সেলারিতে আসবে। সো কারো যদি বোনাসটা আরো বেশি হয় সেই ক্ষেত্রে হয়তোবা এই অ্যামাউন্টটা আরো বেশি করে নিতে হবে। আ দেন ট্যাক্স এক্সাম্পশন ইনকাম এইখানে আসলে বর্তমান যে রুলস সেই রুলস অনুসারে সেটা আসলে তার টোটাল অ্যানুয়াল সেলারির 1/3 বা ৳৫,০০,০০০ এর মধ্যে যেটা মিনিমাম সেটা তার জন্য ট্যাক্স এক্সাম্পশন অ্যামাউন্ট। আর এটা এই ট্যাক্স এক্সাম্পশন অ্যামাউন্ট তার টোটাল অ্যানুয়াল সেলারি থেকে বিয়োগ করলেই পাওয়া যাবে ট্যাক্সেবল ইনকাম। দেন বাকি ট্যাক্স ক্যালকুলেশনটা ট্যাক্সেবল ইনকামের উপরেই হিসাব হবে। যেটা হলো এই যে আগের হিসাব অনুসারে ৳৩,৫০,০০০ পর্যন্ত কোনো ট্যাক্স নাই। দেন পরবর্তী ৳১,০০,০০০ য় ৫%, পরবর্তী ৳৪,০০,০০০ য় 10%, পরবর্তী ৳৫,০০,০০০ এবং ৳৫,০০,০০০ য় ১৫ এবং ২০, তারপরের ৳২০,০০,০০০ য় ২৫%, এর উপরে যা আছে সেটা ৩০%। আর এখানে ইনভেস্টমেন্ট রিবেটের জন্য আমরা নিয়েছি টোটাল সেলারির 20%। যদিও এটা নতুন ট্যাক্স ইয়ারে বা নতুন যে রুলস সেই রুলসে 30% করতে হবে। কারণ বর্তমানে আপনি যেই টাকা ইনভেস্ট করবেন তার মাত্র 10% আপনি রিবেট হিসাবে পাবেন। আগে সেটা ছিল 15%। আ সো 10% হিসাবে আপনি 30% ইনভেস্ট করতে হবে। বাট এইখানে আমরা 20% ধরেই হিসাব করব বা আমরা ধরে নিচ্ছি আপনি আপনার ট্যাক্সেবল ইনকামের 20% ইনভেস্ট করবেন। এটার পেছনে আমরা ২ টা রিজন ধরতেছি। ১ম ব্যাপার হলো যে এখন মাসের ১৫ বা ১৬ তারিখ। এখন যদি তারা বলে যে না 15% এর বদলে আমরা 10% রিবেট দিব। তো আসলে এই ১৫ দিনে আমি তো ইনভেস্টমেন্ট করার মতো কোনো স্কোপ দেখি না। স্পেশালি যারা শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট করতে চায় তাদের জন্য তো আরো কোনো স্কোপ নাই। কারণ একমাত্র স্কোপ আছে এখন সঞ্চয়পত্র। আ বিকজ আমি আসলে এখন ১৫ দিনের ডিপিএস খুলতে পারব না। ১৫ দিনে আমি যদি আ মানে সঞ্চয়পত্র কিনতে হবে। সো সঞ্চয়পত্র তো আসলে শরিয়া কমপ্লায়েন্ট না। শরিয়ার সাথে এটা কন্ট্রাডিক্টরি। সো আমি শরিয়া আ বা সঞ্চয়পত্র কিনতে পারতেছি না। আমি স্টকে ইনভেস্ট করতে পারতেছি না। কারণ আমি এখন ১৫ দিন আগে ইনভেস্ট করলে তো আসলে আমার প্রপার ইনভেস্টমেন্টটা হচ্ছে না। আমাকে যদি আগের থেকে বলে দিত তাহলে হয়তো আমি ইনভেস্টমেন্টটা ওইভাবে করতে পারতাম। এখন মার্কেট অলরেডি অনেকটা বেড়ে গিয়েছে। এখন আমি ইনভেস্টমেন্ট করতে পারতেছি না। আমি মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করব, মিউচুয়াল ফান্ডও তো আসলে আ স্টকের এগেইনস্টেই আমাকে এনএভি দিবে। তো স্টকের প্রাইস বেড়ে যাওয়ার কারণে মিউচুয়াল ফান্ডগুলারও এনএভি দেখা গিয়েছে 10% বা 5% এর মতো বেড়ে গিয়েছে ইভেন লাস্ট মান্থের চাইতে। তো আমি এখন এই ১৫ দিনে আমি কোথায় ইনভেস্ট করব? এই শর্ট টাইমে আসলে তারা আমাকে বা আমি আসলে ইনভেস্ট করতে পারতেছি না। সেই হিসাবে আমি আগের বছরের সাথে 20% ধরবো। মানে ট্যাক্সেবল ইনকামের 20%। আগে যে হিসাবে ছিল আমি ধরে নিচ্ছি সেই বা ততটুকু পরিমাণে আমি ইনভেস্ট করতেছি। এর বেশি আসলে আমি তো ইনভেস্ট করার জায়গা খুঁজে পাচ্ছি না। এটা ১ নাম্বার রিজন। আর ২ নাম্বার রিজন হলো আমরা যদি পার্সোনাল ফাইন্যান্স ও দেখি সেখানে একটা রুলস আছে 50-30-20 রুলস।
তো এই 50-30-20 রুলসটা আমরা আমাদের পেজে পোস্ট করেছিলাম, চার্ট ক্যানভাসের ফেসবুক পেজে। এটা আপনারা ফেসবুক পেজে গেলে পেয়ে যাবেন। তো এইখানে দেখেন 50% হলে আপনি আপনার প্রয়োজনের জন্য খরচ করবেন, দেন 20% আপনি ইচ্ছা বা ওয়ান্টস এর ক্ষেত্রে খরচ করবেন, আর 20% সঞ্চয় বা সেভিংস। তো আমি আসলে আমার ইনকামের 20%ই সেভিংস এর জন্য খরচ করতে পারি। এটা আমাকে পার্সোনাল ফাইন্যান্স রুলস অনুসারেও বলে। এছাড়া আমি যদি 30% এখন আসলে ইনভেস্ট করতে হয়, দ্যাট মিনস আমার স্যালারির 1/3 আমাকে ইনভেস্ট করে ফেলতে হবে। সো আমি বাকি 2/3 দিয়ে তো আসলে আমি আমার সব এক্সপেন্স বিয়ার করতে পারতেছি না ওভারঅল। সো এই হিসাবে আসলে কোনোভাবেই এই 10% এর ব্যাপারটাকে বা এই যে রিবেটের 10% এর ব্যাপারটাকে আমি সাপোর্ট করতে পারতেছি না। সে বা এখন আসলে এনাফ টাইমও নাই এটাকে আমি যে রিকনসিডার করব। সো আমি 20% ধরেই হিসাব করব। সো 20% ধরে মানে আমি যদি ধরে নেই এতদিন আমি যে পরিমাণে ইনভেস্ট করেছি সেটা ইনভেস্ট করলে রিবেট কত পাবো ওল্ড ট্যাক্স ক্যালকুলেশনে এবং নিউ ট্যাক্স ক্যালকুলেশনে, সেই হিসাবে আমি জাস্ট হিসাবটা করব। যাই হোক, আমি এখানে মোটামুটি ব্রিফ দিয়েছি, আশা করি বুঝা গিয়েছে। এইখানে জাস্ট ওল্ড ট্যাক্সের ডিজিটটা আসবে, দেন নিউ ট্যাক্স, আর দেন ওল্ড এর সাপেক্ষে কত পার্সেন্ট বেড়েছে সেটা আমরা ফাইনালি এখানে দেখতে পারবো। তো এইবার আমরা শুরু করি, আমরা একটু আপার টায়ার থেকে শুরু করি, বা উপরের দিক থেকে। সো যদি কারো স্যালারি পার মান্থ ৫ লক্ষ টাকা হয়, কারণ আমরা আসলে এখানে মধ্যবিত্তের জন্য বিপদ বলতেছি, সেজন্য আমরা একটু আপার ক্লাস থেকে শুরু করতেছি। সো কারো যদি স্যালারি ৫ লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে তার ১২ মাসের স্যালারি হবে ৬০ লক্ষ টাকা, ৫-১২ ৬০। আর বোনাস যদি আমরা ধরি যে সে হাফ, হাফ করে একটা স্যালারির সমান বোনাস পায়। বেশি পেলে সেক্ষেত্রে বেশি হবে। যাই হোক, এই ক্ষেত্রে আসলে ৬৫ লাখ টাকা তার অ্যানুয়াল স্যালারি। আর ট্যাক্স এক্সেম্পশন পাবে সে ৫ লাখ টাকা। ট্যাক্সেবল ইনকাম তার জন্য ৬০ লাখ টাকা। আর রিবেটেবল ইনভেস্টমেন্ট সে সর্বোচ্চ যেহেতু নতুন হিসাবে ৭.৫ লাখ টাকা ইনভেস্ট করতে পারবে। এখানে চাইলে এটাকে আমরা ১০ লাখও করে দিতে পারি আগের হিসাবে। সেটা দিয়েও আমরা দেখাবো, সমস্যা নেই। তো আপাতত আমি ৭.৫ লাখই ধরতেছি। দেন 20% যদি বা ৭.৫ লাখ এর মধ্যে যেটা সর্বনিম্ন সেটা। সো ৭.৫ লাখ টাকা সে ইনভেস্ট করতে পারবে। করার পরে দেখেন ওল্ড সিস্টেমে তার ট্যাক্স আসবে ১৩,৬৫,০০০ টাকা, এবং রিবেট থেকে সে পাবে ৭.৫ লাখ টাকার ১৫% রিবেটে পাবে ১,১২,৫০০ টাকা। সো রিবেটের পরে তার ১২,৫২,৫০০ টাকা ট্যাক্স দিতে হবে। আর নতুন হিসাবে এটা যেহেতু 10% ৭৫,০০০ টাকা সে ট্যাক্স রিবেট পাবে। তো এটা বাদ দেওয়ার পরে ১৩,৪২,৫০০ টাকা সে রিবেট পাবে নতুন হিসাবে। সরি, ট্যাক্স দিতে হবে, ট্যাক্স আফটার রিবেট। সো এটা হলো তার নতুন ট্যাক্স। এখন এই ২ টা যদি আমি পাশাপাশি বসাই, ১২,৫২,০০০ দেন ১৩,৪২,০০০, তার ট্যাক্স বেড়েছে 7.19%। আগের বছরের চাইতে এই বছর 7.19% বেড়েছে। এটা আসলে একদম খুবই ভালো। মানে ভালো বলবো এই সেন্সে যে আ মানে খুব বেশি বাড়ে নাই। আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে, তার হয়তোবা ইয়ারলি 10% ট্যাক্স বেড়েছে, এটা খুব একটা গায়ে লাগার মতো না। বাট স্টিল আমি এখানে যদি বলি যে 10% বেশি বেনিফিট কি সে পাবে কিনা এই বছর গভর্নমেন্টের কাছ থেকে, সে যেহেতু গভর্নমেন্টকে 10% বেশি টাকা দিবে, এক্ষেত্রে বেশি বেনিফিট পাবে কিনা সেটার আনসার মেবি নো, আমি জানি না। বাট স্টিল 10% বেশি না। বেশি না বলতেছি এই সেন্সে পরের ক্যালকুলেশন গুলা করলে হয়তো বোঝা যাবে। যাই হোক, এখানে যদি অনেকে বলবেন হয়তো যে আমরা হ্যাঁ এই 20% ধরতেছি আগের হিসাবে, এখানে আবার ঠিকই ৭.৫ লাখ ধরতেছি। তাদের জন্য জাস্ট এইখানে আমরা ১০ লাখ ধরি। ১০ লাখ যদি সে ইনভেস্ট করে সেই হিসাবে কিন্তু ইভেন আগের হিসাবে যদি করি, মানে আগের যে হিসাবটা ওই আগের বছরের তার আগের হিসাবে করলে সেটা আসতো 8.44%। এই জাস্ট চেঞ্জ করার কারণে সেটা কম বেড়েছে তার জন্য। মানে 7 পয়েন্ট সামথিং এসেছিল। তো আমরা এটাকে জাস্ট মানে বুঝাই যাচ্ছে এখানে আগের বছরের হিসাব করলে বা এই যে ১০ লাখ টাকা থাকলে তার জন্য আরো বেশি বাড়তো এখন। তো এটাকে জাস্ট আমি ৭.৫ লাখই করে দিচ্ছি। দেন এটা তো আমরা ৫ লাখ দিয়ে শুরু করলাম, তার ট্যাক্স বেড়েছে 7.19%। এবার আমরা যদি আসি কারো স্যালারি যদি হয় ৪ লাখ টাকা, তার জন্য দেখেন স্যালারি কমেছে বাট ট্যাক্স বেড়েছে। মানে এখানে ট্যাক্স কিন্তু 10.43% হয়ে গিয়েছে। মানে আগের বছরের চেয়ে বেড়েছে। এই ক্যালকুলেশন গুলা যেহেতু আমি আগে একবার রিভাইজ করেছি, আমি নতুন করে আর যাচ্ছি না এই ক্যালকুলেশনে। তো তার জন্য 10.43% হয়ে গিয়েছে। এবার কারো স্যালারি যদি হয় ৩.৫ লাখ টাকা, সেই ক্ষেত্রে এটা কিন্তু 13%। স্যালারি কমতেছে, ট্যাক্স কিন্তু বাড়তেছে। এইবার কারো যদি মান্থলি স্যালারি হয় ৩ লাখ টাকা,
সো তার জন্য 14% হয়ে যাচ্ছে। আমি জাস্ট একটু বড় সংখ্যায় কমাই। এবার যদি 14 ছিল কিন্তু 3 লাখে, হ্যাঁ? এবার যদি আমরা 2 লাখ হয় কারো মান্থলি স্যালারি, তার জন্য 14 থেকে বেড়ে কিন্তু 27 হয়ে গেল। এবার কারো স্যালারি যদি হয় 1.5 লাখ টাকা, তো সেইখানে হয়ে যাচ্ছে তার ট্যাক্স কিন্তু আগের বছরের হিসাব অনুযায়ী এই বছর বাড়তেছে কিন্তু 40%, 1.5 লাখ টাকায়। যেখানে 5 লাখ টাকায় ছিল মাত্র 7%। এবার আমরা যদি এটাকে কমিয়ে 1 লাখ ইভেন নিয়ে আসি, 1 লাখ টাকা যদি কারো মান্থলি স্যালারি হয় তার জন্য বাড়তেছে 92%, অলমোস্ট 100%। আগের বছরের চাইতে অলমোস্ট ডাবল ট্যাক্স তাকে দিতে হবে যদি সে ইনভেস্টমেন্ট সমান রাখে। ইনভেস্টমেন্ট বাড়াইলে কত আসবে সেটাতে আমরা একটু পরে আসি, সমস্যা নাই। আপাতত 92%। গত বছরের চাইতে সে কি এমন বেনিফিট ডাবল পাচ্ছে যেটার কারণে তাকে ডাবল ট্যাক্স পে করতে হবে, আই ডোন্ট নো। এবার আমরা যদি আসি এখানে 75,000 টাকা যদি কারো মান্থলি স্যালারি হয়, সেই ক্ষেত্রে তার জন্য আগের বছর তার ট্যাক্স ছিল 5,500 টাকা, মানে রিবেট টিবেটের পরে। এবার সেটা 14,500 টাকা, 163% বাড়বে, মানে 1.5 গুণের বেশি, 1.6 টাইমস বাড়বে আগের বছরের চাইতে। সো এইটা আসলে আমি জানি না কিভাবে মেক সেন্স করে। ১ বছরে সে কি এমন এক্সট্রা বেনিফিট গভর্নমেন্টের কাছ থেকে পাবে। আর আমি যখন দিব একটা ট্যাক্স যখন দিব, আমার তো ইন রিটার্ন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তো আমার থাকবে। কারণ আমি দেখতেছি আমার আশেপাশে আরো অনেক লোক ট্যাক্স দিচ্ছে না। আ আমি দিচ্ছি। কারণ কি, আমি চাকরি করতেছি। আশেপাশে অনেকে ব্যবসা করতেছে। সরকার তাদেরকে ট্যাক্সের আওতায় না আনতে পেরে আমি যে ট্যাক্সটা দিচ্ছি বা আমি সবসময় দিয়ে আসতেছি চাকরি করার কারণে, আমার উপরে ট্যাক্সের বোঝাটা চাপায়া দিচ্ছে। সরকার তার দুর্বলতার কারণে, আমি এখানে কোনো পক্ষপাতিত্ব নিচ্ছি না, কোনো সরকারের এগেইনস্ট এ বা কোনো দলীয় সরকারের এগেইনস্ট এ বলতেছি না। আমি সিস্টেমের এগেইনস্ট এ বলতেছি। এটাকে পলিটিক্যালি কেউ নিবেন না। তো আমার জাস্ট প্রশ্নটা এই জায়গায় যে, সরকার তার দুর্বলতা এটা যে সে সবার কাছ থেকে ট্যাক্স আদায় করতে পারতেছে না। এজন্য আমি যে ট্যাক্স দিচ্ছি আমাকে কি এই ঋণ বা এই বোঝাটা কি সে চাপায় দিতে পারে কিনা? মানে আমার ট্যাক্সকে সে 1.6 টাইমস ১ বছরের মাথায় করে দিতে পারে কিনা? আমি জানি না। যাই হোক। সো এর নিচে ৭৫,০০০ এর নিচে যদি আসি ৬০,০০০ বা ওইগুলাতে আসলে মিনিমাম ট্যাক্স চলে আসে। মিনিমাম ট্যাক্স ৫,০০০ টাকা। সো এখানে বাড়ে না। সো এজন্য এর নিচে আমি আর গেলাম না। তো ৭৫,০০০ টাকা কি মধ্যবিত্তের জন্য মানে পার মান্থ স্যালারি নাকি ৫ লাখ টাকা? আমি জাস্ট আবার দেখাই পার্থক্যটা। ৭৫,০০০ যদি হয় এইখানে, আর এইখানে যেটা আম মানে ৭৫,০০০ যদি সে লাইক কি বলা যায়? ৭৫,০০০ টাকা মান্থলি স্যালারি পাচ্ছে আর ৫ লাখ টাকা স্যালারি পাচ্ছে। তো এটাকে আমি জাস্ট আবার একটু আগের জায়গাটায় যাই। ১৬৩% বেড়েছে গত বছরের চাইতে। আর এইখানে বেড়েছে মাত্র 7.19%। এবার আগে যেটা বলেছিলাম যে, আমি যদি ধরি যে সে পুরা টাকাটাই রিবেট করতে পারবে, সেটা আমরা ৭৫,০০০ দিয়েও শুরু করি। আ সো এই যে পুরা টাকাটাই রিবেট করতে পারবে। দ্যাট মিনস তার রিবেটেবল ইনভেস্টমেন্ট যদি সে বাড়ায়, মানে এটাকে যদি সে 30% এ নিয়ে আসে সামহাউ। সো এই যে 30% আমি করে দিচ্ছি। সো 30% করলে এখানেও নাম্বার বেড়ে যাবে। যেজন্য আসলে আমি যেটা করব, আ এই যে ১৯,৫০০ কিন্তু এখানে। সো এখানে ডিরেক্ট 30% না করে এই যে ১৯,৫০০ এটা কিন্তু তার জন্য সর্বোচ্চ রিবেট। তো আমি জাস্ট ধরে নিচ্ছি এইখানে, মানে নতুন ট্যাক্স ক্যালকুলেশন এ সে সর্বোচ্চ রিবেটটা নিতে পারবে। আমি জাস্ট এই সর্বোচ্চ রিবেটের সমান করে দিচ্ছি। তাহলেও ৭৫,০০০ টাকা যার ইনভেস্টমেন্ট, তাকে কিন্তু রিবেট এখন ১.৫ গুণ করতে হবে। মানে ইনভেস্টমেন্ট তার যেটা ছিল ১,৩০,০০০, এখন সেটা করতে হবে ১,৯৫,০০০ টাকা তাকে ইনভেস্ট করতে হবে এটার জন্য। তো যদি ইভেন কেউ এই যে ১৬ দিনে যদি সে, মানে এখানে গ্যাপটা দেখেন ৬৫,০০০ টাকার একটা গ্যাপ। তো এই ১৬ দিনে কেউ ৬৫,০০০ টাকা ম্যানেজ করতে পারাটাও একটা বড় ব্যাপার, বা ১৪ দিনে। যাই হোক, যদি কেউ সেটা করতে পারে, সো ১,৯৫,০০০ টাকা যদি সে ইনভেস্ট করে, ইনভেস্ট করলে তাহলে তার জন্য গ্যাপ আসে 45.45%। যদি সে ৭৫,০০০ টাকা সেলারি পায়, তাহলে এই বছর তার জন্য ট্যাক্স বাড়বে আ 45%, মানে হাফ এর মতো বাড়বে আগের বছরের চাইতে। এটা যদি কেউ ১ লাখ টাকা পায়, সেই ক্ষেত্রে তার জন্য হবে 52%। আর এটা যদি কেউ ১.৫ লক্ষ টাকা পায়, তার জন্য হবে আবার 25%। এটা যদি সেলারি বেড়ে ১.৫ লক্ষ টাকা থেকে সেটা যদি ৫ লক্ষ টাকা হয়, তো ৫ লক্ষ টাকায় কিন্তু সর্বোচ্চ সে রিবেট মানে ইনভেস্ট করতে পারবে ১০ লক্ষ টাকা। আর ১০ লক্ষ টাকার ১৫%, মানে সে প্রায় ১.৫ লক্ষ টাকা রিবেট পাবে আগের হিসাব অনুসারে। আর নতুন হিসাব অনুসারে ৭.৫ লাখ এবং ৭.৫ লাখ টাকার 10% সে রিবেট পাবে। দ্যাট মিনস সে ৭৫,০০০ টাকা
রিবেট পাবে। তো এই ক্ষেত্রে তার ট্যাক্স বাড়তেছে 10.49%। দ্যাট মিনস কেউ যদি পুরা টাকাটা মানে যতটুকু সে রিবেট করা পসিবল তার পক্ষে বা রিবেটেবল ইনভেস্টমেন্ট যেটা তার জন্য সেটা যদি সে ইনভেস্ট করে তাহলে ৫ লাখ টাকা যার স্যালারি তার ট্যাক্স বাড়বে 10.49%। আর যার স্যালারি ৭৫,০০০ টাকা তার ট্যাক্স বাড়বে 45%। তো একটা লোক যে স্যালারি পায় ৭৫,০০০ টাকা সে কিছু না করেও তার যদি এবছর ইনক্রিমেন্ট না হয় বা তার স্যালারি না বাড়ে কোনো কিছু ছাড়াই তাকে 45% বেশি ট্যাক্স দিতে হবে। আর যেই লোকের স্যালারি ৫ লক্ষ টাকা পার মান্থ তাকে 10.49% বেশি ট্যাক্স দিতে হবে এই বছর। তো আমি জানি না কি এক্সট্রা বেনিফিট পাবে যার স্যালারি ৭৫,০০০ টাকা সে কি এত এক্সট্রা বেনিফিট পাবে যেটার কারণে তাকে 45% বেশি ট্যাক্স আগের বছরের চাইতে দিতে হবে। আই ডোন্ট নো। সো এটা নিয়ে আসলে খুব বেশি কাউকে কথা বলতে দেখি নাই। আমি জানি না কেন? মেবি আসলে আমি নরমালি দেখেছি যে কোম্পানিগুলার ক্ষেত্রে বা বিজনেস যে কোম্পানি আছে তাদের ক্ষেত্রে ট্যাক্স বাড়ানো হলে এটা নিয়ে কিন্তু অনেক প্রেস কনফারেন্স, অনেক আয়োজন হয়। বাট এটা নিয়ে খুব বেশি কথা বলতে দেখি নাই। মেবি ট্যাক্স পেয়ারদের বা স্পেশালি যারা একটু কম টায়ারের দিকে যাদের ট্যাক্স তাদের যেহেতু ইস্যু সেজন্য মেবি তেমন বেশি কেউ কথা বলতেছে না। বাট জিনিসটা আসলে খুব একটা ফ্রুটফুল মনে হচ্ছে না আমার কাছে। তবে হ্যাঁ, আমার এই ক্যালকুলেশনে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা জানাবেন। আমি চাই আমাকে কেউ একজন ভুল প্রমাণ করুক। কারণ আসলে এই ভিডিওটা আমি পোস্ট করার পরে বা এই আমি আসলে মানে দেখতে চাই যে আমি ভুল। এখানে এত বেশি ট্যাক্স বাড়ে নাই। সামহাউ আমি আসলে ভুল প্রমাণিত হইতেই চাই। সো কেউ যদি আমাকে ভুল প্রমাণিত করতে পারেন তাহলে আমি খুবই খুশি হব এবং প্রয়োজনে আমি ভিডিওটাও ডিলিট করে দিব। আ সো আমি আসলে খুবই হতাশ। আ জানি না আসলে আর কি বলা উচিত। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আমি আসলে এর বেশি কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।